প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তড়িৎ চুম্বকত্ব। তড়িৎ চুম্বকত্ব নিয়ে কিছু প্রশ্ন নিয়ে এসেছি, যেটা এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট। তাহলে কয়েকটা জিনিস আমাদের জানতে হবে, সেগুলো হচ্ছে আমরা কিছু প্রশ্ন নিয়েছি শূন্যস্থান পূরণ ও সত্য মিথ্যা। তো দেখো, এই ধরনের প্রচুর প্রশ্ন কিন্তু আমাদের যে অ্যাপ রয়েছে পাই এডুকেশন, সেখানে কিন্তু দেওয়া রয়েছে। আমরা আগেও বলেছি তোমাদের অ্যাপ ডাউনলোড করার জন্য অ্যাপ নেম, আমাদের অ্যাপ নেম হচ্ছে পাই এডুকেশন। পাই এডুকেশন অ্যাপ নেম হচ্ছে পাই এডুকেশন, PI পাই এডুকেশন, EDUCATIO। এই অ্যাপের মধ্যে আমাদের কী কী রয়েছে? আমাদের মাধ্যমিক পরীক্ষা সিরিজ 2 চলছে, সিরিজ 1 চলছে, যেখানে বিভিন্ন ধরনের প্রশ্নের আলোচনা করা হয়েছে। এই অ্যাপ ডাউনলোড করার জন্য আমাদের এই ভিডিওর নিচে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, অ্যাপ লিঙ্ক। এই অ্যাপ লিঙ্কটা একটা ব্লু কালারের লিঙ্ক দেওয়া রয়েছে। এইখানে ট্যাপ করলে তোমরা আমাদের এই অ্যাপ পাই এডুকেশন ডাউনলোড করতে পারবে এবং সেখান থেকে প্রচুর প্রশ্ন উত্তর আমরা এখানে করেছি। 2 নম্বর উত্তর হচ্ছে, 2 নম্বর হচ্ছে গুগল প্লে স্টোর। গুগল প্লে স্টোরে যদি যাও, সেখানে তোমরা টাইপ করবে পাই এডুকেশন, পাই এডুকেশন, EDUCATIO। এই দুটো পদ্ধতিতে আমাদের অ্যাপটি ডাউনলোড করতে পারবে, যার নাম হচ্ছে পাই এডুকেশন। পাই এডুকেশন অ্যাপটি যদি ডাউনলোড করো, তাহলে তোমাদের কী কী সুবিধা আছে? 1 নম্বর, প্রথম সুবিধা হচ্ছে যে পাই এডুকেশনে আমাদের যা যা ভিডিও দেওয়া রয়েছে সব কিন্তু ফ্রি অফ কস্ট, ওখানে কোনো টাকা লাগে না। আর 2 নম্বর আছে, আমাদের পাই এডুকেশনের অ্যাপের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর খুঁজে না পাও বা কোনো একটা অঙ্ক করতে না পারো, তাহলে সেই প্রশ্নটি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, আমরা আবার সেটা ভিডিও করে তোমাদের কাছে পাঠিয়ে দেব। তো দেখো, আজকে আমরা করছি প্রশ্ন নম্বর 1, প্রশ্ন শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ এইটা হচ্ছে আমাদের তড়িৎ চুম্বকত্ব থেকে নেওয়া হয়েছে, এবং দেখো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা পারো কিনা আমরা একটু দেখে নিই। দেখো, ওরস্টেডের পরীক্ষায় তার ও শলাকার দূরত্ব যত কম হয়, শলাকার বিক্ষেপ তত বেশি হয়। এটা হবে তত বেশি হয়, ঠিক আছে, তত বেশি হয়। 2 নম্বর, ওরস্টেডের পরীক্ষায় চুম্বক শলাকার বিক্ষেপের অভিমুখ ড্যাশ নিয়ম দ্বারা নির্ণয় করা যায়। তাহলে আমরা জানি যে ওরস্টেডের পরীক্ষায় চুম্বক শলাকার বিক্ষেপের অভিমুখ অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম দ্বারা নির্ণয় করা যায়। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম দ্বারা নির্ণয় করা যায়। 3 নম্বর কি রয়েছে দেখেনি? 3 নম্বর রয়েছে তিন নম্বরে কি আছে দেখি। 3 নম্বরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে এইটা, অ্যাম্পিয়ারের 3 নম্বরে আছে। দেখো, 3 নম্বরে রয়েছে অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রে চুম্বক শলাকার এন মেরুর বিক্ষেপ সাঁতারুর ড্যাশ হাতের দিকে হয়। আমরা জানি এটা যে সাঁতারুর বাম হাতের দিকে হয়, বাম। কোশ্চেন নম্বর 4, চৌম্বক ক্ষেত্রে একটি বিচ্ছিন্ন উত্তর মেরুর গতিপথকে ড্যাশ বলা হয়। চৌম্বক ক্ষেত্রে একটি বিচ্ছিন্ন উত্তর মেরুর গতিপথকে বলরেখা বলা হয়। গতিপথকে বলরেখা, এটা আমরা জানি, বলরেখা, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স যেটা বলা হয় ইংরেজিতে, বলরেখা বলা হয় বা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স। কোশ্চেন নম্বর 5, সলিনয়েডের ব্যাস তার দৈর্ঘ্যের তুলনায় ড্যাশ হয়। সলিনয়েডের ব্যাস তার দৈর্ঘ্যের তুলনায় অবশ্যই কম হয়, সবসময় কম হয়। কোশ্চেন নম্বর 5। এবার চলে যাবো কোশ্চেন নম্বর 6। কোশ্চেন নম্বর 6-এ কী রয়েছে দেখে নিই একবার। কোশ্চেন নম্বর 6-এ রয়েছে কোশ্চেন নম্বর 6 রয়েছে চুম্বক মেরু দুটির অবস্থান ড্যাশ হয় বলে অশ্বক্ষুরাকৃতি চুম্বকের শক্তি যথেষ্ট বেশি হয়ে থাকে। চুম্বক মেরু দুটির অবস্থান কাছাকাছি হয় বলে,
চুম্বক মেরু দুটির অবস্থান কাছাকাছি হয় বলে অশ্বক্ষুরাকৃতি চুম্বকের শক্তি যথেষ্ট বেশি হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 7, বৈদ্যুতিক মোটর ও ড্যাশের মূল নীতি একই। বৈদ্যুতিক মোটর ও বার্লো চক্র, বার্লো চক্র যার মোটরের নীতি হয় বার্লো চক্র ও মোটর, বার্লো চক্রের মূল নীতি একই। বার্লো চক্র, বার্লো চক্র, বৈদ্যুতিক মোটর ও বার্লো চক্র এর মূল নীতি একই। কোশ্চেন নাম্বার 8, ড্যাশ ব্যবস্থার সাহায্যে ডিসি মোটরের তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয়। কোশ্চেন নাম্বার 8, ড্যাশ ব্যবস্থার সাহায্যে কমিউটেটর, আমরা জানি কমিউটেটর যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু বৈদ্যুতিক অভিমুখ বিপরীত করা যায়। কমিউটেটর, 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 কমিউটেটর ব্যবস্থার সাহায্যে ডিসি মোটরের তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয়। কোশ্চেন নাম্বার 9, ডিসি মোটরের ব্রাশটি ড্যাশ তৈরি হয়। ডিসি মোটরের ব্রাশটি কার্বনের তৈরি হয়। ডিসি মোটরের ব্রাশটি কার্বনের তৈরি হয়, কার্বনের তৈরি হয়। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 কি আছে দেখেনি। কোশ্চেন নাম্বার 10 রয়েছে আমাদের 10, তড়িৎ প্রবাহ মাত্রা ড্যাশ ডিসি মোটরে কুণ্ডলীর ঘূর্ণন বাড়ে। তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ালে, তড়িৎ প্রবাহ মাত্রা বাড়লে ডিসি মোটরে কুণ্ডলীর ঘূর্ণন বাড়ে, এটা আমরা জানি। যদি তড়িৎ প্রবাহ মাত্রা যদি বাড়িয়ে দেয় তাহলে ডিসি মোটরে কুণ্ডলীর ঘূর্ণন বাড়ে। বাড়ালে, তড়িৎ প্রবাহ বাড়ালে ডিসি মোটরে কুণ্ডলীর ঘূর্ণন বাড়ে। এবার দেখো সত্য বা মিথ্যা সেটা কোনটা হবে সেটা তোমরা এখান থেকে বলতে পারবে। তো দেখো এখানে সত্য মিথ্যা নিয়ে আমরা আলোচনা করব যে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা। ঠিক আছে, বিবৃতি, এখানে মাত্র 4টি প্রশ্ন আছে, দেখি কি হয় উত্তর। আমরা আবার বলেছি যে তোমরা আমাদের অবশ্যই অ্যাপটি ডাউনলোড করবে, যে অ্যাপটির নাম হচ্ছে পাই এডুকেশন। আমাদের এই পাই এডুকেশন অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আমাদের এই অ্যাপটি ডাউনলোড করতে পারবে এবং সেখানে গিয়ে দেখবে যে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আমরা করেছি। আমাদের চলছে এখন মাধ্যমিক সিরিজ 1। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 1 নম্বর, দেখো স্থির অবস্থায় থাকা তড়িৎধান চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে না, স্থির অবস্থায় থাকতে পারে না। ঠিক আছে, এটা হবে মিথ্যা, এটা পারে না আর কি, করতে পারে, করতে পারে না, পারে ভুল, তাহলে এটা হবে মিথ্যা হয়ে যাবে, মিথ্যা। ঠিক আছে, কোনো তড়িৎ পরিবাহী কুণ্ডলীকে মুখোমুখি দেখলে যদি তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় তবে কুণ্ডলীর এই প্রান্তে দক্ষিণ মেরু সৃষ্টি হয়। 2 নম্বর, কোনো তড়িৎ প্রবাহ কুণ্ডলীকে মুখোমুখি দেখলে যদি তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত, দেখো ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে সেটাকে জানতে হবে। ঘড়ির কাঁটা ঘোরে এইদিকে, ঠিক আছে, এবার বিপরীত দিকে যদি ঘোরে, মানে হয়তো এই দিকে ঘোরে, তাহলে আমাদের এখানে কী পোল হবে। তাহলে দেখো আমরা যদি ডিরেকশন যেটা আমরা বলি যে ডিরেকশন করলে কি হয় আমাদের, দেখো এটা হবে, দেখো আমাদের হচ্ছে আমাদের এমনি যদি নর্থ আঁকা যায়, দেখো এটা নর্থ হয়ে যাচ্ছে, ডিরেকশন এইভাবে করি আমরা। দেখো এই যে এদিকে ঘুরছে এবং এই ডিরেকশন এদিকে হচ্ছে, এটা নর্থ হবে অর্থাৎ উত্তর মেরু হবে, তাহলে এটা অবশ্যই মিথ্যা। ঠিক আছে, এটা কিন্তু উত্তর মেরু হবে, মিথ্যা। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3, তড়িৎবাহী সলিনয়েডের মধ্য দিয়ে প্রবাহের জন্য সলিনয়েডের বাইরে চৌম্বক ক্ষেত্র শক্তিশালী হয়। তড়িৎবাহী সলিনয়েডের মধ্য দিয়ে প্রবাহের জন্য সলিনয়েডের বাইরে চৌম্বক ক্ষেত্র শক্তিশালী হয় না, এটা উপক্ষেনীয় হবে, এটাও হবে মিথ্যা। এটা মিথ্যাই হচ্ছে, এটা মিথ্যা। ঠিক আছে, এটা কী হবে, শক্তিশালী না, এটা উপক্ষেনীয় হবে। ঠিক আছে, এটা নেগলেক্ট করা যায় আর কি। বৈদ্যুতিক মোটরের কুণ্ডলীটি বৃত্তাকার করা হয়, বৈদ্যুতিক মোটরের কুণ্ডলীটি বৃত্তাকার করা হয়, এটাও মিথ্যা, এটা হবে মিথ্যা। কেন মিথ্যা হবে, এই জন্য মিথ্যা হবে কারণ বৈদ্যুতিক মোটরের কুণ্ডলী অবশ্যই বৃত্তাকার করা হয় না, এটা করা হয় আয়তাকার। বৈদ্যুতিক মোটরের কুণ্ডলীটি আয়তাকার করা হয়। ঠিক আছে, এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে কী আছে দেখে নিই। পরের প্রশ্নে রয়েছে আমাদের এরপর আমরা কিছু প্রশ্ন নিয়েছি, যে প্রশ্নগুলোর উত্তর দেখো খুঁজে পাও কিনা।
যদি না পেয়ে থাকো তাহলে আমাদের অ্যাপে দেখবে আমাদের এই সব প্রশ্ন উত্তর দেওয়া আছে। এছাড়া আরও প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু আমাদের এই সব প্রশ্নগুলো কিন্তু অ্যাপের মাধ্যমে করেছি, সেখানে দেখবে অ্যাপের মাধ্যমে এই প্রশ্ন উত্তর কিন্তু রয়েছে। যেমন অ্যাপ তোমরা অবশ্যই আমাদের ডাউনলোড করবে, যাতে অ্যাপের মধ্যে সব প্রশ্নের উত্তর কিন্তু তোমরা ওখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, দেখো প্রশ্ন নম্বর 1, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল কে প্রথম লক্ষ্য করেন? তাই তড়িৎ চুম্বকের চুম্বকীয় ফল কে প্রথম লক্ষ্য করেন? বিজ্ঞানী ওরস্টেড। এটা আমরা জানি বিজ্ঞানী ওরস্টেড হবে, বিজ্ঞানী ওরস্টেড। ঠিক আছে, ওরস্টেড। একটি চুম্বক ও একটি আহিত কণার সমান বেগে চলছে, আধানটির ওপর প্রযুক্ত চৌম্বক বল কত? দেখো, একটি চুম্বক ও একটি আহিত কণা সমান বেগে চলছে, আধানটির ওপর প্রযুক্ত চৌম্বক বল শূন্য হবে, অবশ্যই শূন্য। আপেক্ষিক বেগ না থাকলে কিন্তু হবে না, তাই তো। একটি চুম্বক ও একটি আহিত কণা সমান বেগে চলছে, আধানটির ওপর প্রযুক্ত চৌম্বক বল শূন্য হবে। চৌম্বক ক্ষেত্র স্কেলার না ভেক্টর রাশি? দেখো, চৌম্বক ক্ষেত্র কিন্তু আমাদের ভেক্টর রাশি হয়, তাহলে আমরা জানি এটা হবে ভেক্টর, কারণ এর অভিমুখ ও ভেক্টর রাশি হবে। এর অভিমুখও থাকে এবং মানও থাকে, ভেক্টর রাশি। ঠিক আছে, কোশ্চেন নম্বর 4, তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফলের ভিত্তিতে কোন যন্ত্র কাজ করে? তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফলের ভিত্তিতে কোন, এটা খুব বেশি ইম্পর্টেন্ট রয়েছে এইবারের পরীক্ষার জন্য। এটা হবে গ্যালভ্যানোমিটার। কি হবে? গ্যালভ্যানোমিটার। ঠিক আছে, এর অথবা তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া ঘটে এমন একটি যন্ত্রের নাম লেখো। তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া ঘটে এমন একটি যন্ত্রের নাম লেখো, তাহলে একটি হবে গ্যালভ্যানোমিটার। কি হবে? গ্যালভ্যানোমিটার। ঠিক আছে, এরপরের প্রশ্ন দেখে নিচ্ছি। এরপরের প্রশ্ন নম্বর 5। প্রশ্ন 5-এ কী রয়েছে একবার দেখে নিই। প্রশ্ন নম্বর, দুটি চৌম্বক বলরেখা কি পরস্পরকে ছেদ করে? অবশ্যই করে না, এটা আমরা জানি। দুটি পরস্পর বলরেখা কখনো ছেদ করবে না, তাহলে উত্তর হবে না। সলিনয়েডের মধ্য দিয়ে পরের প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নম্বর 6। কোশ্চেন নম্বর 6-এ সলিনয়েডের মধ্যে তারের পাক সংখ্যা বাড়লে চৌম্বকত্বের শক্তি বাড়বে না কমবে? পাক সংখ্যা যদি বাড়ায় তাহলে বাড়বে, এটা আমরা জানি। পাক সংখ্যা বাড়ালে কিন্তু বাড়বে। ঠিক আছে, তড়িৎ চুম্বকের মেরুর প্রকৃতি কি তড়িৎ প্রবাহের দিকের ওপর নির্ভর করে? তড়িৎ চুম্বকের মেরুর প্রকৃতি কি তড়িৎ প্রবাহের দিকের ওপর নির্ভর করে? হ্যাঁ, অবশ্যই করে। হ্যাঁ, উত্তর হবে হ্যাঁ। ঠিক আছে, তড়িৎ চুম্বকের মেরুর প্রকৃতি কি তড়িৎ প্রবাহের দিকের উপর নির্ভর করে? হ্যাঁ, করে। একটি যন্ত্রের নাম লেখো যাতে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। তড়িৎ চুম্বক আমাদের কলিং বেলে ব্যবহৃত হয়, তাহলে এটা হবে কলিং বেল। কোশ্চেন নাম্বার কত আছে এরপরে? কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 9। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী দিয়ে কিসের অভিমুখ বোঝানো হয়? তর্জনী, তাহলে তর্জনী হয় চৌম্বক ক্ষেত্র। তর্জনী আমরা জানি চৌম্বক ক্ষেত্র, এটা আমরা জানি চৌম্বক ক্ষেত্র। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? কোশ্চেন নম্বর 10। দেখো, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত হয়? এটা হবে 90 ডিগ্রি হবে। ঠিক আছে, মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে, তারপরের প্রশ্ন চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11-এ কী আছে দেখে নিই। কোশ্চেন নাম্বার 11-এ রয়েছে, কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11। চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোনো তড়িৎবাহী তারের ওপর ক্রিয়ারত বলের অভিমুখ কোন নিয়ম দ্বারা নির্ণয় করা হয়? তো চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোনো তড়িৎবাহী তারের উপর ক্রিয়ারত বলের অভিমুখ কোন নিয়ম দ্বারা নির্ণয় করা হয়? এটা আমরা জানি ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। এটা তোমরা জানো নিশ্চয়ই, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। ফ্লেমিংয়ের
ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, বাম হস্ত নিয়ম, বাম হস্ত নিয়ম। কোশ্চেন নাম্বার 12, চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোন তড়িৎবাহী পরিবাহীর গতির অভিমুখ নির্ণয়ে সংশ্লিষ্ট নিয়মটি লেখো। চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোন তড়িৎবাহী পরিবাহীর গতির অভিমুখ সংশ্লিষ্ট নিয়ম, এটা আমরা জানি, এটা হবে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। একই হবে, এটা হবে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, বাম হস্ত নিয়ম, বাম হস্ত নিয়ম। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 13 আছে বার্লো চক্রের ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণীত হয়? বার্লো চক্রের ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণীত হয়? এটা হবে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট রয়েছে। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, বাম হস্ত নিয়ম, বাম হস্ত নিয়ম। কোশ্চেন নাম্বার 14, বার্লো চক্রের পারদকে ঘিরে থাকে কোন চুম্বক? অশ্বক্ষুরাকৃতি চুম্বক। বার্লো চক্রের পারদকে ঘিরে থাকে কোন চুম্বক? অশ্বক্ষুরাকৃতি চুম্বক। অশ্বক্ষুরাকৃতি, অশ্বক্ষুরাকৃতি চুম্বক, অশ্বক্ষুরাকৃতি চুম্বক। একই হবে উত্তর। বার্লো চক্রে ব্যবহৃত কি ধরনের চুম্বক হয়? অশ্বক্ষুরাকৃতি চুম্বক হয়, এটা আমরা জানি। এরপর কোশ্চেন নাম্বার 15 কি আছে দেখে নিই। কোশ্চেন নাম্বার 15 রয়েছে আমাদের, কোশ্চেন নাম্বার 15, বার্লো চক্রে পারদ ব্যবহৃত হয় কেন? এটা একটা খুব ভালো প্রশ্ন যে বার্লো চক্রে পারদ ব্যবহৃত হয় কেন? কারণ পারদ তড়িতে সুপরিবাহী। কারণ পারদ তড়িতে সুপরিবাহী, তড়িতে সুপরিবাহী। ঠিক আছে, কারণ পারদ তড়িতে সুপরিবাহী। বার্লো চক্রের ঘূর্ণন কোন ধরনের তড়িৎ প্রবাহে হয়? বার্লো চক্রের ঘূর্ণন কোন ধরনের তড়িৎ প্রবাহ হয়? এটা ডিসি প্রবাহ, ডাইরেক্ট কারেন্ট। এটা কিন্তু এসিতে হয় না। সবসময় মনে রাখবে যে বার্লো চক্রের ঘূর্ণন কোন ধরনের তড়িৎ প্রবাহে হয়? অবশ্যই ডিসি কারেন্ট হতে হবে, এসি কিন্তু নয়। ডাইরেক্ট কারেন্ট বা আমরা যেটা বলি সমমুখী প্রবাহ, ডিসি, সমমুখী বা ডিসি, সমমুখী প্রবাহ। ঠিক আছে, সমমুখী হবে এটা। ঠিক আছে। বার্লো চক্রে চুম্বক ও তড়িৎ পরিবাহীর মধ্যে কে কার উপর ক্রিয়া করে? বার্লো চক্রে চুম্বক ও তড়িৎ পরিবাহীর মধ্যে কে কার উপর ক্রিয়া করে? তাহলে চুম্বক তড়িৎ পরিবাহীর উপর, চুম্বক তড়িৎ পরিবাহীর উপর, চুম্বক তড়িৎ পরিবাহীর উপর, তড়িৎ পরিবাহীর উপর। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 18, বৈদ্যুতিক মোটর কোন নীতিতে কাজ করে? বৈদ্যুতিক মোটর কোন নীতিতে কাজ করে বা বৈদ্যুতিক মোটর কার্যপ্রণালী কোন নীতি মেনে চলে? তড়িৎ প্রবাহের ওপর চুম্বকের ক্রিয়া বা ওরস্টেডের নীতি। এটা হবে আমাদের ওরস্টেডের নীতি, ওরস্টেডের নীতি, ওরস্টেডের নীতি। ঠিক আছে, এটা হবে ওরস্টেডের নীতি। কোশ্চেন নাম্বার 19, ইলেকট্রিক মোটরে কোন শক্তিতে রূপান্তরিত? ইলেকট্রিক মোটরে কোন শক্তিতে রূপান্তরিত? তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে। এটা আমরা জানি, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত। তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি থেকে, এখানে এটা নয়, এটা হবে, এইখানে হবে ইলেকট্রিক মোটরে কোন শক্তির উপর? তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে। তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। যান্ত্রিক শক্তি। ঠিক আছে। এমন একটি যন্ত্রের নাম করে যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, সেটা আমাদের লিখো বৈদ্যুতিক মোটর।
ঠিক আছে, এটা আমরা জানি বৈদ্যুতিক মোটর। ঠিক আছে, বৈদ্যুতিক মোটর। কোশ্চেন নাম্বার 19। এরপরে কোশ্চেন নাম্বার 20-তে কী রয়েছে একবার দেখে নিই। কোশ্চেন নাম্বার 20-তে রয়েছে কোশ্চেন নাম্বার 20। গৃহস্থালিতে ব্যবহৃত এমন কয়েকটি যন্ত্রের উদাহরণ দাও। গৃহস্থালিতে অবস্থিত এমন কয়েকটি যন্ত্রের উদাহরণ দাও যাতে মোটর ব্যবহৃত হয়। আমরা জানি বৈদ্যুতিক পাখা, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন এগুলো সব কিন্তু মোটর লাগে। ঠিক আছে, তাহলে বৈদ্যুতিক মোটর ব্যবহার করা এমন দুটি যন্ত্রের নাম লেখো। তাহলে বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হয় এমন দুটি যন্ত্রের নাম বৈদ্যুতিক ট্রেন ও পাম্প। আমরা জানি পাম্পে লাগানো হয় পাম্প। ঠিক আছে, গৃহস্থলী জড়িত এমন কয়েকটি যন্ত্রের নাম লেখো যাতে মোটর ব্যবহৃত হয়। হবে বৈদ্যুতিক পাখা, এটা সবগুলোতে মোটর লাগে কিন্তু। ঠিক আছে, এটা বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক পাখা আমরা বাড়িতে ব্যবহার করে থাকি। রেফ্রিজারেটর, এখানেও কিন্তু মোটর লাগে। রেফ্রিজারেটর, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিনেও কিন্তু আমাদের মোটর লাগে। ওয়াশিং মেশিন। ঠিক আছে, বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হয় এমন দুটি যন্ত্রের নাম লেখো। বৈদ্যুতিক ট্রেন ও পাম্প। বৈদ্যুতিক ট্রেন ও পাম্প। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 21। কোন ব্যবহারিক যন্ত্রে ফ্লেমিংয়ের বাম হস্ত প্রযুক্ত হয়? বৈদ্যুতিক মোটরে হয়। বৈদ্যুতিক মোটরে বাম হস্ত নিয়ম প্রযুক্ত হয়। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম কোন যন্ত্রে সরাসরি পরীক্ষিত হয়? এটা বৈদ্যুতিক মোটরই হবে। বৈদ্যুতিক মোটর ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মের একটি ব্যবহারিক প্রয়োগ লেখো। বৈদ্যুতিক মোটর 22। তারের পাক সংখ্যা কমালে বৈদ্যুতিক মোটরের শক্তি কিভাবে পরিবর্তিত হবে? পাক সংখ্যা কমালে অবশ্যই কমবে। পাক সংখ্যা বাড়ালে বাড়বে, পাক সংখ্যা কমালে কমবে। তারের পাক সংখ্যা কমালে বৈদ্যুতিক মোটরের শক্তি পরিবর্তিত হবে, কমবে। 22। এরপর আছে কোশ্চেন নাম্বার 23। 23-তে কী আছে দেখে নিই। কোশ্চেন নাম্বার 23-তে রয়েছে আমাদের বৈদ্যুতিক মোটরের ক্ষেত্রে আর্মেচারের ঘূর্ণন। বৈদ্যুতিক মোটরের ক্ষেত্রে আর্মেচারের ঘূর্ণনের অভিমুখ কোন নিয়ম অনুযায়ী হয়? ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। এবারে এইখান থেকে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, যে প্রশ্নটা পারছো না, তাহলে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে তোমরা আমাদের প্রশ্নটা পাঠাও, আমরা সেটা ভিডিও করে আবার তোমাদের কাছে পাঠিয়ে দেবো। তার জন্য আমাদের অ্যাপটি ডাউনলোড করতে হবে। এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমাদের অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে। সেই অ্যাপ লিঙ্কে যদি ক্লিক করো তাহলে আমাদের অ্যাপটি ডাউনলোড করতে পারবে এবং সেই অ্যাপে এখানে প্রচুর ধরনের প্রশ্ন এই ধরনের করে দেওয়া আছে, যেটা মাধ্যমিক সিরিজ 1 চলছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।